গভীর মনোযোগ দিয়ে শুনুন বন্ধুদের। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন, যদি আপনার মন আপনার দাস হয়ে যায় তবে আপনি কি করতে পারবেন না? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনের সবচেয়ে বড় লড়াই বাইরের দুনিয়ার সাথে নয়, বরং আপনার নিজের মনের সাথে? সকালে উঠতে মন চায় না, কিছু নতুন শেখার মন চায় না, খারাপ অভ্যাস ছাড়ার মন চায় না, রাগ চলে আসে, মন ছুটে বেড়ায়, কাজে মন বসে না, আর তারপর দিনের শেষে আফসোস হয়, আজও নিজেকেই হারিয়ে বসলাম। কখনো ভেবে দেখেছেন এমন কেন হয়? এই ভিডিওতে আমরা সেই গভীরতায় নামব যেখান থেকে এই পুরো খেলা শুরু হয়, আপনার মনের ভেতর থেকে। এটা শুধু বোঝার বিষয় না, এটা জাগার বিষয়, সত্যকে দেখার বিষয়, আর নিজের মনকে নিয়ন্ত্রণ করার বিষয়। কারণ যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো জগৎকে জয় করতে পারে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মনই সবকিছু, তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও। এখন একবার ভাবুন, যদি আপনার মন বারবার ভাবে আমি দুর্বল, আমার দ্বারা হবে না, আমার মন বসে না, তাহলে ধীরে ধীরে সেই ভাবনাই আপনার সত্য হয়ে যায়। এটাই হলো মনের সবচেয়ে বড় চাল। সে আপনার তৈরি করা অভ্যাস, অনুভূতি আর স্মৃতির দাস হয়ে যায় এবং আপনাকেও দাস বানিয়ে ফেলে। মন একরকম বানরের মতো যে প্রতি মুহূর্তে লাফিয়ে বেড়ায়, কখনো ভবিষ্যতের চিন্তায়, কখনো অতীতের অনুশোচনায়। আপনার সাথেও তো হয় না? আপনি কিছু করতে বসেন আর হঠাৎ করে মন কোনো পুরনো কথা মনে করিয়ে দেয়, কোনো দুঃখ, কোনো ভুল, কোনো ভয়, আর আপনি সেখানেই আটকে যান, কিছুই করতে পারেন না। আপনার শরীর হয়তো এক জায়গায় বসে আছে, কিন্তু মন কোথায় আছে কেউ জানে না। এখন ভাবুন, এই মনটাই আপনাকে মহান করতে পারে যদি আপনি একে বুঝে নিতে পারেন, একে সঠিক দিশা দেখাতে পারেন। কারণ মন নিজে জানে না কি ভালো কি খারাপ, সে তো শুধু যা আপনি বারবার বলেন ভাবেন সেটাকেই সত্য ধরে নেয়। যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি কিছুই করতে পারি না, আমার মন বসে না, আমার কপাল খারাপ, তাহলে মন সেটাকেই মানতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় হেরে যাওয়ার গল্প। আপনি কি চান এই গল্প বদলাতে? মন তো সেই একই জিনিস বারবার কারবে, সেই একই চিন্তা আপনাকে পরিবেশন করবে, আর আপনি তাতেই ডুবে যেতে থাকবেন। কিন্তু এখন সময় এসে গেছে, আপনি এই মনকে চিনুন, এর ব্যবহার বুঝুন, এর চালাকিটা ধরুন এবং একে নিজের অধীন করে ফেলুন। মনের বিজ্ঞান বলে, আমাদের ৯৫% সিদ্ধান্ত আমরা আমাদের অবচেতন মনের মাধ্যমে নেই। মানে, আমরা যা ভাবি, যা অনুভব করি, তার একটা বড় অংশ আমাদের অজান্তেই ঘটে যায় এবং তবুও সেটাই আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। মানে, যদি আপনি আপনার মনকে সঠিক প্রশিক্ষণ না দেন, তাহলে মন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো যেতে চাননি। এখন একটা কথা ভালো করে বুঝে নিন, যদি আপনার মনই আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে এই দুনিয়ার কোনো লক্ষ্য, কোনো সম্পর্ক, কোনো সাফল্য আপনাকে সত্যিকারের শান্তি দিতে পারবে না। কারণ সেই সবকিছুকে উপভোগ করতে গেলে সবচেয়ে আগে যেটার প্রয়োজন সেটা হলো মনের স্থিরতা। আধুনিক বিজ্ঞানও এটাই বলে, দিমাগের ওয়্যারিং আর ফায়ারিং, অর্থাৎ আপনি যেমন ভাবেন তেমনি আপনি হয়ে ওঠেন। প্রতিবার যখন আপনি নেতিবাচকভাবে চিন্তা করেন, তখন আপনার মস্তিষ্ক সেই ভাবনার অভ্যাস গড়ে তোলে, আর ধীরে ধীরে সেইটাই আপনার পরিচয় হয়ে যায়। এখন একটু থামুন আর নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই আপনার মনের মালিক, নাকি আপনার মনই আপনাকে চালাচ্ছে? এটাই তো শুরু, কারণ যতক্ষণ না আপনি নিজে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন, ততক্ষণ কোনো বাইরের জ্ঞান, কোনো মোটিভেশন, কোনো পদ্ধতি কাজ করবে না। এই ভিডিওতে আমরা আপনার সামনে সেই রহস্য উন্মোচন করতে চলেছি, যার পর আপনি বুঝবেন মনকে জয় করা আসলে কি এবং কিভাবে এক সাধারণ মানুষও নিজের মনের শক্তিকে জাগিয়ে তুলতে পারে। এবং মনে রাখবেন, মনকে জয় করা কোনো একদিনের কাজ নয়, এটি এক অভ্যাস, এক যাত্রা, এক যুদ্ধ, যা প্রতিদিন লড়া হয়। কিন্তু যদি আপনি এই যুদ্ধকে বুঝে নেন, তাহলে জয় নিশ্চিত। এখন আমরা সেই মোড়ে এসে পৌঁছেছি যেখান থেকে আসল যাত্রা শুরু হবে। এই যাত্রায় আমরা জানব মনের ওপর নিয়ন্ত্রণ আনার ৫টি সবচেয়ে শক্তিশালী উপায়, যা শুধু আপনার চিন্তাধারাই বদলাবে না, আপনার জীবনের দিশাও ঘুরিয়ে দিতে পারে। তাই এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, কারণ এখন যা আসছে তা শুধুমাত্র তথ্য নয়, এটি জাগরণ। প্রথম উপায়, ইতিবাচক আত্মসংলাপ, পজিটিভ সেলফ টক। আপনি কি কখনো নিজের সাথে এমন কথা বলেছেন, আমার দ্বারা হবে না, আমি সবসময় ভুল করি,
এটা আমার পক্ষে সম্ভব নয়? যদি হ্যাঁ, তাহলে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। কারণ আপনি যার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন সে আর কেউ নয়, আপনি নিজেই। আর এই কথোপকথনই ঠিক করে দেয় আপনার ভবিষ্যতের দিশা। আমাদের মন যা ভাবে আমরা তাই হয়ে যাই। এটা শুধু কোনো মোটিভেশনাল সংলাপ নয়, বিজ্ঞানও এটাই বলে, ব্রহ্মজ্ঞানও। মনকে নিয়ন্ত্রণ করার প্রথম শক্তিশালী পদ্ধতি হল ইতিবাচক আত্মসংলাপ, অর্থাৎ নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলা। এটা কোনো সাধারণ অভ্যাস নয়, এটা আপনার আত্মার সঙ্গে সরাসরি যোগাযোগ। যখন আমরা প্রতিদিন নিজেকে নেতিবাচক কথা বলি, যেমন আমি দুর্বল, আমার সাথেই সব খারাপ হয়, আমি কিছুই পারি না, তখন আমাদের অবচেতন মন সেগুলোকে সত্যি ধরে নিতে শুরু করে। তারপর সেগুলোই হয়ে যায় আমাদের অভ্যাস, আমাদের চিন্তা এবং ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎও। মনোবিজ্ঞান বলে আমাদের অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড সব কিছু রেকর্ড করে, যা আমরা নিজের সাথে বারবার বলি। তাই যদি আপনি নিজেকে বারবার বলেন আমি হারব, তাহলে আপনার মন হেরে যাওয়ার দিকেই অভ্যস্ত হয়ে যাবে। আর যদি আপনি নিজেকে বলেন আমি পারব, আমি শিখতে পারি, আমার নিজের ওপর বিশ্বাস আছে, তাহলে আপনার মন সেই বিশ্বাসের পথেই কাজ করতে শুরু করবে, সাফল্যের পথে। এই আত্মসংলাপ শুধু আপনার আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং আপনার শরীরের শক্তি, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মনই সব কিছু, যেমন ভাবো তেমনই হয়ে ওঠো। তার এই কথা আজকের বিজ্ঞানও সমর্থন করে। পজিটিভ সেলফ টক আমাদের নিউরনের মধ্যে নতুন সংযোগ তৈরি করতে বাধ্য করে। অর্থাৎ যখন আপনি নিজেকে বারবার ভালো কথা বলেন, তখন আপনার মস্তিষ্ক নতুন সম্ভাবনার জন্য খুলে যায়। এখন প্রশ্ন হল, এই ইতিবাচক আত্মসংলাপ করবেন কিভাবে? প্রথমত, প্রতিদিন সকালে উঠে নিজেকে একটা কথা বলুন, আমি আজ আগের চেয়ে ভালো এবং আমি প্রতিদিন এগিয়ে যাচ্ছি। এই ছোট ছোট বাক্যই আপনার দিনের দিশা নির্ধারণ করে। দ্বিতীয়ত, যখন কোনো কাজ কঠিন লাগে তখন নিজেকে বলবেন না আমার দ্বারা হবে না, বরং বলুন এটা একটা চ্যালেঞ্জ আর আমি এটাকে শেখার সুযোগ হিসেবে দেখছি। এই দৃষ্টিভঙ্গি আপনার ভয় দূর করে। তৃতীয়ত, যদি আপনি কোনো ভুল নিয়ে নিজেকে দোষারোপ করেন, তখন নিজেকে বলুন আমি শিখছি, ভুল আমার পরিচয় নয়। এই আত্মস্বীকৃতি মনকে হালকা করে দেয়। বিশ্বের কোনো সাফল্যই আসতে পারে না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করতে শেখেন। আর সেই বিশ্বাস আসে তখনই যখন আপনি নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলা শুরু করেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। ইতিবাচক আত্মসংলাপ মানে এই নয় যে আপনি নিজের সঙ্গে মিথ্যে বলবেন, বরং এর মানে হল আপনার ভেতরের সত্যকে দেখুন, বুঝুন এবং তাকে উন্নতির পথে নিয়ে যান। যদি আপনি কোনো দুর্বলতা চিনতে পারেন, তাহলে নিজেকে বলুন হ্যাঁ, এটা আমার সীমাবদ্ধতা, কিন্তু আমি একে বদলাতে পারি। এই ভাবনা আপনাকে প্রতিদিন এক নতুন স্তরে নিয়ে যাবে। এই অভ্যাস গড়ে তোলার জন্য আপনি একটি ছোট্ট অনুশীলন করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের সাথে 3টি ইতিবাচক কথা বলুন, যেমন আজ আমি নিজের ওপর কাজ করেছি, আমি এগিয়ে যাচ্ছি, আমি নিজেকে ভালোবাসি। এই কথাগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সেই ছোট ছোট যুদ্ধ যা আপনাকে ভেতর থেকে জয়ী করে তোলে। যদি আপনার লক্ষ্য থাকে আমাকে একজন সফল ব্যবসায়ী হতে হবে, তাহলে আপনার আয়াস আপনাকে সেই সমস্ত সুযোগ, ধারণা এবং লোকেদের দিকে মনোযোগ দিতে সাহায্য করবে যারা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। অন্যদিকে যদি আপনার কোনো স্থির লক্ষ্য না থাকে, তাহলে আপনার মন বিক্ষিপ্ত থাকবে এবং আয়াস কোনো নির্দিষ্ট জিনিসের ওপর মনোযোগ দিতে পারবে না। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা এই লক্ষ্য নির্ধারণ করব? লক্ষ্য নির্ধারণের সময় 3টি জিনিস মনে রাখবেন। 1. স্পষ্টতা, ক্ল্যারিটি। আপনার লক্ষ্যটি একেবারে স্পষ্ট হতে হবে। আমি উন্নতি করতে চাই, এটা কোনো লক্ষ্য নয়, বরং বলুন আমি আগামী 6 মাসের মধ্যে আমার আয় 20% বাড়াতে চাই। 2. বাস্তবসম্মততা, রিয়েলিজম। আপনার লক্ষ্যটি এমন হতে হবে যা আপনি অর্জন করতে পারবেন। আকাশকুসুম কল্পনা না করে এমন লক্ষ্য স্থির করুন যা আপনার সামর্থ্যের মধ্যে থাকে, কিন্তু আপনাকে তার জন্য চেষ্টা করতে উৎসাহিত করে। 3. প্রেরণা, মোটিভেশন। আপনার লক্ষ্যটি এমন হতে হবে যা আপনাকে ভেতর থেকে অনুপ্রাণিত করে, এমন কিছু যা আপনি সত্যিই অর্জন করতে চান, শুধু তাই নয় যা অন্যদের চোখে ভালো দেখায়।
ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে শুরু করুন। যেমন, আজ আমি একটি নতুন জিনিস শিখব, এই সপ্তাহে আমি 3টি বইয়ের পাতা পড়ব, আগামী মাসে আমি আমার স্বাস্থ্যের জন্য প্রতিদিন 30 মিনিট দেব। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, একটি সুস্পষ্ট লক্ষ্য আপনার মনকে একটি শক্তিশালী দিক নির্দেশনা দেয়, যা তাকে অযথা ঘোরাঘুরি করা থেকে বাঁচায়। তৃতীয় পদ্ধতি, ধ্যান ও মনন, মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস। মনকে শান্ত ও স্থির করার সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী উপায় হল ধ্যান ও মনন। আমরা এর আগে ইতিবাচক আত্মসংলাপের কথা বলেছি, যা আমাদের চিন্তাভাবনার অভিমুখ বদলায়। আমরা লক্ষ্য নির্ধারণের কথা বলেছি, যা আমাদের মনকে একটি দিশা দেয়। কিন্তু ধ্যান হল সেই গভীর প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা আমাদের মনের গভীরে প্রবেশ করি এবং এর অস্থিরতাকে শান্ত করি। সহজ ভাষায়, ধ্যান মানে হল কিছুক্ষণের জন্য স্থির হয়ে বসা, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া এবং যখন মন অন্য কোনো চিন্তায় চলে যায় তখন আলতোভাবে আবার তাকে শ্বাসের দিকে ফিরিয়ে আনা। অনেকের মনে হতে পারে, ধ্যান তো খুব কঠিন, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। কিন্তু সত্যি কথা হল, প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিটের ধ্যানও আপনার মনের ওপর অসাধারণ প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানও আজ এটা স্বীকার করে, নিয়মিত ধ্যান আমাদের মস্তিষ্কের গঠন পরিবর্তন করতে পারে। এটি স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমায়, মনোসংযোগ বৃদ্ধি করে এবং আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে উন্নত করে। গৌতম বুদ্ধ তো ধ্যানকেই মুক্তির পথ বলেছিলেন। তার মতে, ধ্যানের মাধ্যমেই মানুষ মনের ভেতরের অন্ধকার দূর করতে পারে এবং পরম শান্তি লাভ করতে পারে। এখন প্রশ্ন হল, কিভাবে আমরা ধ্যান শুরু করব? 1. একটি শান্ত জায়গা নির্বাচন করুন, যেখানে আপনি কিছুক্ষণ ডিস্টারব্যান্স ফ্রি থাকতে পারবেন। 2. আরামদায়কভাবে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, কিন্তু শরীর যেন টান না থাকে। আপনি পদ্মাসনে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন বা মেঝেতেও বসতে পারেন। 3. চোখ বন্ধ করুন, আলতোভাবে চোখের পাতা বন্ধ করুন। 4. শ্বাসের দিকে মনোযোগ দিন, আপনার নাকের ছিদ্রে আসা যাওয়া করা বাতাসের অনুভূতিতে মনোযোগ দিন। শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন স্বাভাবিকভাবে, কোনো জোর না করে। 5. যখন চিন্তা আসবে, এটা স্বাভাবিক। যখনই কোনো চিন্তা আপনার মনে আসবে, তাকে আলতোভাবে লক্ষ্য করুন এবং আবার আপনার শ্বাসের দিকে মন ফিরিয়ে আনুন। কোনো বিচার করবেন না, শুধু লক্ষ্য করে যান। প্রথম কয়েকবার মন অস্থির লাগতে পারে, অনেক চিন্তা আসতে পারে, কিন্তু ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আপনার মন শান্ত হতে শুরু করবে। মনন, মাইন্ডফুলনেস হল প্রতিটি মুহূর্তে সচেতন থাকা। আপনি কি করছেন, কি ভাবছেন, কি অনুভব করছেন, সে সম্পর্কে পূর্ণ অ্যাওয়ারনেস রাখা। যেমন, যখন আপনি খাচ্ছেন তখন শুধু খাওয়ার দিকে মনোযোগ দিন, যখন হাঁটছেন তখন শুধু হাঁটার অনুভূতিতে মনোযোগ দিন। এইভাবে প্রতিটি ছোট ছোট কাজকেও যদি আপনি পূর্ণ মনোযোগের সাথে করেন, তাহলে আপনার মন বর্তমান মুহূর্তে স্থির থাকতে শিখবে। ধ্যান এবং মনন, এই দুটি অভ্যাস আপনার মনকে অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে। এবং যখন আপনার মন বর্তমান মুহূর্তে থাকে, তখন আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন। যেমন, যদি আপনি ভাবেন যে আমাকে একজন লেখক হতে হবে, তবে হঠাৎ করেই আপনি বই লেখার সম্পর্কিত তথ্য এবং সুযোগগুলো নিজেই দেখতে শুরু করবেন। এটা কোনো জাদু নয়, এটি আপনার লক্ষ্য এবং মস্তিষ্কের পারস্পরিক সমন্বয়। এখন প্রশ্ন হল, লক্ষ্য কেমন হওয়া উচিত? অনেক সময় মানুষ খুব বড় লক্ষ্য তৈরি করে, কিন্তু সেগুলি এতটাই অস্পষ্ট এবং অপ্রস্তুত হয় যে মস্তিষ্ক সেগুলো বুঝে উঠতে পারে না। তাহলে প্রথম পদক্ষেপ হল আপনার লক্ষ্যকে স্পষ্ট এবং বাস্তবসম্মত করা। যেমন, যদি আপনি বলেন আমাকে সফল হতে হবে, এটি একটি অস্পষ্ট লক্ষ্য। কিন্তু যদি আপনি বলেন আমাকে আগামী 6 মাসের মধ্যে একটি বই লিখতে হবে, অথবা আমাকে 1 বছরের মধ্যে একটি ছোট ব্যবসা শুরু করতে হবে, তাহলে আপনার মস্তিষ্ক সেই লক্ষ্যকে ধরে নিতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, লক্ষ্য শুধুমাত্র মস্তিষ্ককে দিশা দেয় না, বরং আবেগিক শক্তিও প্রদান করে। যখন আমরা একটি লক্ষ্য তৈরি করি এবং তা অর্জন করার কল্পনা করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক নিঃসৃত হয়। এই রাসায়নিক আমাদের আনন্দ, অনুপ্রেরণা এবং ইতিবাচক শক্তি দেয়। অর্থাৎ লক্ষ্য শুধু মনকে থামিয়ে রাখে না, বরং তাকে চলতে এবং সঠিক পথে অনুপ্রাণিত করে। এখন একটি আরও বড় প্রশ্ন ওঠে,
কি একমাত্র লক্ষ্যই যথেষ্ট? এর উত্তর হল না। লক্ষ্যকে ভাগ করা উচিত দীর্ঘমেয়াদী লং টার্ম, মধ্যমেয়াদী মিড টার্ম এবং স্বল্পমেয়াদী শর্ট টার্ম লক্ষ্য হিসেবে। কারণ যখন আমরা একটি খুব দূরের লক্ষ্য স্থির করি এবং এর মাঝে কোনো পর্যায় বা ধাপ রাখি না, তাহলে আমাদের মন ক্লান্ত হয়ে যায় এবং বলে, এখন তো অনেক দূর, পরে কখনো শুরু করব। তাহলে ছোট ছোট ধাপ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মন প্রতিটি ধাপে এক ধরনের সন্তুষ্টি এবং উন্নতির অনুভূতি অনুভব করতে পারে। আপনি যখন একটি লক্ষ্য স্থির করেন এবং সেটির দিকে কাজ করতে শুরু করেন, তখন আপনার মন নিজেই বিভ্রান্তিকে প্রত্যাখ্যান করতে শুরু করে। যত তাড়াতাড়ি আপনার মন ভেসে যায়, আপনার মস্তিষ্ক আপনাকে মনে করিয়ে দেয়, আমাদের লক্ষ্য এখনও অসম্পূর্ণ, এবং এখান থেকেই শুরু হয় মন নিয়ন্ত্রণ। এখন ভাবুন, একটি মন যা নিজেকে একটি নির্দিষ্ট দিশায় বেঁধে রেখেছে, সে কত শক্তি উৎপন্ন করতে পারে। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন আপনি কোনো জরুরি কাজে পুরো মনোযোগ দিয়ে লেগে থাকেন, তখন আপনি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি কিছুই অনুভব করেন না। কেন? কারণ লক্ষ্য আপনার মনকে পুরোপুরি ফোকাস করে দিয়েছে। এই শক্তি যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, যেমন আপনি যদি মনে করেন যে আমাকে একজন লেখক হতে হবে, তবে হঠাৎ করে আপনি বই লেখার সম্পর্কিত তথ্য এবং সুযোগগুলো দেখতে শুরু করবেন। এটি কোনো জাদু নয়, এটি আপনার লক্ষ্য এবং মস্তিষ্কের পারস্পরিক সমন্বয়। এখন প্রশ্ন হল, লক্ষ্য কেমন হওয়া উচিত? অনেক সময় মানুষ খুব বড় লক্ষ্য স্থির করে, কিন্তু সেগুলো এতটাই অস্পষ্ট এবং অপ্রস্তুত হয় যে মস্তিষ্ক সেগুলো বুঝে উঠতে পারে না। তাহলে প্রথম পদক্ষেপ হল আপনার লক্ষ্যকে স্পষ্ট এবং বাস্তবসম্মত করা। যেমন আপনি যদি বলেন, আমাকে সফল হতে হবে, এটি একটি অস্পষ্ট লক্ষ্য। কিন্তু যদি আপনি বলেন, আমাকে আগামী 6 মাসের মধ্যে একটি বই লিখতে হবে, অথবা আমাকে 1 বছরের মধ্যে একটি ছোট ব্যবসা শুরু করতে হবে, তাহলে আপনার মস্তিষ্ক সেই লক্ষ্যটি ধরতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, লক্ষ্য শুধুমাত্র মস্তিষ্ককে দিশা দেয় না, বরং আবেগিক শক্তি প্রদান করে। যখন আমরা একটি লক্ষ্য তৈরি করি এবং তা অর্জন করার কল্পনা করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক নিঃসৃত হয়। এই রাসায়নিক আমাদের আনন্দ, অনুপ্রেরণা এবং ইতিবাচক শক্তি দেয়। অর্থাৎ লক্ষ্য শুধু মনকে থামিয়ে রাখে না, বরং তাকে চলতে এবং সঠিক পথে অনুপ্রাণিত করে। এখন একটি আরও বড় প্রশ্ন উঠে, কি একমাত্র লক্ষ্যই যথেষ্ট? এর উত্তর হল না। লক্ষ্যকে ভাগ করা উচিত দীর্ঘমেয়াদী লং টার্ম, মধ্যমেয়াদী মিড টার্ম এবং স্বল্পমেয়াদী শর্ট টার্ম লক্ষ্য হিসেবে। কারণ যখন আমরা একটি খুব দূরের লক্ষ্য স্থির করি এবং এর মাঝে কোনো পর্যায় বা ধাপ রাখি না, তাহলে আমাদের মন ক্লান্ত হয়ে যায় এবং বলে, এখন তো অনেক দূর, পরে কখনো শুরু করব। তাহলে ছোট ছোট ধাপ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মন প্রতিটি ধাপে এক ধরনের সন্তুষ্টি এবং উন্নতির অনুভূতি অনুভব করতে পারে। আপনি যখন একটি লক্ষ্য স্থির করেন এবং সেটির দিকে কাজ করতে শুরু করেন, তখন আপনার মন নিজেই বিভ্রান্তিকে প্রত্যাখ্যান করতে শুরু করে। যত তাড়াতাড়ি আপনার মন ভেসে যায়, আপনার মস্তিষ্ক আপনাকে মনে করিয়ে দেয়, আমাদের লক্ষ্য এখনও অসম্পূর্ণ, এবং এখান থেকেই শুরু হয় মন নিয়ন্ত্রণ। এখন ভাবুন, একটি মন যা নিজেকে একটি নির্দিষ্ট দিশায় বেঁধে রেখেছে, সে কত শক্তি উৎপন্ন করতে পারে। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন আপনি কোনো জরুরি কাজে পুরো মনোযোগ দিয়ে লেগে থাকেন, তখন আপনি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি কিছুই অনুভব করেন না। কেন? কারণ লক্ষ্য আপনার মনকে পুরোপুরি ফোকাস করে দিয়েছে। এই শক্তি যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, তাহলে আপনার জীবন এমন একটি রূপ ধারণ করতে পারে, যেখানে আপনি একে একে সকল লক্ষ্য অর্জন করতে পারবেন। আজকের সময়ে সবচেয়ে বড় সমস্যা হল ওভারথিংকিং, অ্যাংজাইটি, ডিস্ট্রাকশন। এই সবের একমাত্র চিকিৎসা হল লক্ষ্য। লক্ষ্য স্থির করুন এবং তারপর দেখুন আপনার মন কিভাবে স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলিত হতে শুরু করে। যে সমস্ত কিছু আপনার সময় নষ্ট করছে, তা অসার মনে হবে। মন বারবার আপনাকে টেনে নিয়ে যাবে আপনার লক্ষ্য দিকে। এটা কোনো চমৎকার কিছু নয়, এটি মনকে একটি দিশা দেওয়ার কৌশল। এখন ভাবুন, যদি একটি ছোট্ট চুম্বক লোহার সুইকে আকর্ষণ করতে পারে, তাহলে একটি স্পষ্ট এবং শক্তিশালী লক্ষ্য আপনার মনকে কতটা আকর্ষণ করতে পারে। মন, যা আগে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিল, এখন ধীরে ধীরে চুম্বক অর্থাৎ লক্ষ্য দিকে আকৃষ্ট হতে শুরু করবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মন অত্যন্ত চঞ্চল, কিন্তু যদি তাকে নিয়ন্ত্রণ করা যায়, তবে সে আপনার সবচেয়ে বড় শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে।
এই সাধনার প্রথম ধাপ ছিল আত্মসংলাপ এবং দ্বিতীয় ছিল লক্ষ্য নির্ধারণ। এই দুটি পদ্ধতি মিলিতভাবে আপনার মনকে ভিতর থেকে পুনঃপ্রশিক্ষণ দেয়। এখন আপনার মন যদি আপনার কথা শুনতে চায়, তাহলে প্রথমে তাকে বলুন কোথায় যেতে হবে। তারপর দেখুন কিভাবে সে নিজেই পথ তৈরি করতে শুরু করে, এবং এখান থেকেই শুরু হয় আত্মশক্তির প্রকৃত যাত্রা। বন্ধুরা, কি জানেন, আমাদের মন সবচেয়ে বেশি অস্থির হয়ে থাকে যখন আমাদের সময়ের কোনো পরিকল্পনা থাকে না, যখন আমরা প্রতিটি কাজ পেছনে ফেলতে থাকি, যখন দিনরাত কেবল দৌড়ঝাঁপে পরিণত হয়ে যায়, তবে মন শান্তি অনুভব করতে পারে না। তাহলে আসল সমস্যা সময়ের নয়, বরং সেই সময়ের ব্যবস্থাপনার। এখানে থেকেই শুরু হয় মনকে নিয়ন্ত্রণ করার তৃতীয় শক্তিশালী পদ্ধতি, সময় ব্যবস্থাপনা। আজকের এই ব্যস্ত জীবনে ব্যস্ত থাকা যেন এক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ব্যস্ত থাকা এবং ব্যস্ততার ব্যবস্থাপনা দুটি এক নয়। যদি আপনি পুরো দিন কিছু না কিছু করেন কিন্তু শেষে ক্লান্ত হয়ে পড়েন এবং নিজের প্রতি ক্ষুব্ধ থাকেন, তাহলে বুঝবেন আপনি সময়কে নিয়ন্ত্রণ করছেন না, সময় আপনাকে নিয়ন্ত্রণ করছে। এবং যখন সময় আমাদের নিয়ন্ত্রণ করতে থাকে, তাহলে মন স্বাভাবিকভাবে অস্থির, চিন্তিত এবং ক্লান্ত বোধ করতে থাকে। আমাদের মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে যখন তা জানে পরবর্তী পদক্ষেপ কী। মনকে দিশা, স্পষ্টতা দরকার, এবং সেই স্পষ্টতা আসে ভালো সময় ব্যবস্থাপনার মাধ্যমে। যখন আপনি প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেন, যখন আপনি জানেন কোনো কাজ কখন করতে হবে, তাহলে আপনার মন শান্ত থাকবে, কারণ তা জানে কিছুই অস্থির থাকবে না। সময় ব্যবস্থাপনা শুধু ঘণ্টার কাঁটা দেখা নয়, এটি একটি বিজ্ঞান, একটি শিল্প এবং একটি সাধনা। যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি শুধু আপনার দিন নয়, আপনার জীবন, ভাগ্য এবং মনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আধুনিক মনোবিজ্ঞান বলে, যখন আমরা আমাদের দিন পরিকল্পনা করি এবং তা অনুসরণ করি, আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসৃত করে, যা আমাদের সন্তুষ্টি এবং শক্তি দেয়। এই রাসায়নিক তখন নিঃসৃত হয় যখন আমরা কোনো অর্জন লাভ করি। অর্থাৎ, যদি আপনি প্রতিদিন সকালে আপনার দিন চিহ্নিত করেন এবং দিনের শেষে তা অনুসরণ করেন, তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে সফল ব্যক্তির অনুভূতি দেবে, যার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, উদ্বেগ কমে যায় এবং মন শান্ত হয়। এখন যদি আমরা ব্রহ্মজ্ঞান সম্পর্কে বলি, তাহলে আমাদের প্রাচীন শাস্ত্রেও সময়কে সবচেয়ে বড় গুরু হিসেবে বিবেচনা করা হয়েছে। বেদে বলা হয়েছে কালহি পরম বলম, অর্থাৎ সময়ই সবচেয়ে শক্তিশালী। যে ব্যক্তি এই শক্তির সঙ্গে চলতে শিখে, তার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব হয় না। গৌতম বুদ্ধও সময়ের গুরুত্ব ভালোভাবে বুঝতেন। তিনি এক জায়গায় বলেছিলেন, যে ব্যক্তি এক মুহূর্তও অনর্থক নষ্ট করে না, সে পূর্ণতা সহকারে জীবনযাপন করে। বুদ্ধের মতে জীবনের প্রকৃত শান্তি তখনই সম্ভব যখন আমরা প্রতিটি মুহূর্তে সচেতন থাকি, প্রতিটি মুহূর্তকে ব্যবহার করি। তিনি আরও বলেছিলেন, ভবিষ্যতের চিন্তা করো না, অতীতের আফসোসে আবদ্ধ হয় না, বর্তমানের মুহূর্তে বাঁচো, কারণ জীবন্ততা এখানেই রয়েছে। সময় ব্যবস্থাপনা আমাদের বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত থাকার শিল্প শেখায়। যখন আমরা আমাদের কাজগুলো সময়সীমার মধ্যে ভাগ করি, তখন আমরা আমাদের মনকে অপ্রয়োজনীয় চিন্তা এবং উদ্বেগ থেকে বাঁচাতে পারি। এর ফলে মন না তো অতীতের গলিতে বিচরণ করে, না ভবিষ্যতের অনিশ্চয়তায় আটকে থাকে, সে থেমে থাকে, সচেতন হয় এবং নিয়ন্ত্রণে আসে। আধুনিক সময়ে যদি কেউ বলে আমার কাছে সময় নেই, তাহলে আসলে সে বলছে আমার কাছে প্রাধান্য ঠিক করার শিল্প নেই। কারণ সত্যি হল, আমাদের সকলের কাছে একটি দিনের 24 ঘন্টা রয়েছে। ফারক শুধু এটিতে যে কেউ তা কিভাবে ব্যবহার করে। কেউ ওই সময় থেকে তার স্বপ্নের দুর্গ তৈরি করে, আর কেউ সেই সময়কে পেছানো এবং আলস্যে হারিয়ে ফেলে। আরেকটি মনোবিজ্ঞানের গবেষণায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি তার কাজগুলো সঠিক সময়সীমায় ভাগ করে নেয়, তাহলে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আত্মনিয়ন্ত্রণ 35% পর্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ, সময়ের সঠিক পরিকল্পনা শুধুমাত্র কাজে সাহায্য করে না, এটি মনোবল এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। এখন ভাবুন, যদি প্রতিদিন সকালে আপনি শুধু এটা জানেন, আজকের দিন আপনার হাতে রয়েছে এবং আপনাকে এটিকে এমনভাবে অতিবাহিত করতে হবে যে সন্ধ্যায় আপনার মন ক্লান্ত না হয়ে, তবে পরিতৃপ্ত হয়ে ঘুমাবে, তাহলে আপনার জীবন কতটা পরিবর্তিত হবে। আপনি নিজে অনুভব করবেন, মন এখন আর অতটা অবাধ নয়, চিন্তার কোলাহল কমে যাচ্ছে এবং একটি গভীর স্পষ্টতা জন্ম নিচ্ছে।
সময় ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ এক ধরনের নিজের প্রতি করা সবচেয়ে সুন্দর প্রতিজ্ঞা। আজকের সময়ে সবচেয়ে বড় রোগ কি? অতিরিক্ত ভাবনা, উদ্বেগ, মনোযোগের অভাব। আর এই সবকিছুর চিকিৎসা হল লক্ষ্য। লক্ষ্য স্থির করুন, তারপর দেখুন কিভাবে আপনার মন স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলিত হতে শুরু করে। যা কিছু আপনার সময় নষ্ট করছে তা অনর্থক মনে হতে শুরু করবে। আপনার মন বারবার আপনাকে আপনার লক্ষ্য দিকে টেনে নিয়ে যাবে। এটি কোনো জাদু নয়, এটি মনকে নতুনভাবে পরিচালনা করার একটি কৌশল। এখন ভাবুন, যদি একটি ছোট চুম্বক লোহা দিয়ে তৈরি সূচি টেনে নিতে পারে, তবে একটি সুস্পষ্ট এবং শক্তিশালী লক্ষ্য আপনার মনকে কতটা টেনে নিতে পারে। যে মনটা এতদিন একে অপরের মধ্যে ভ্রমণ করছিল, সে ধীরে ধীরে লক্ষ্য বা চুম্বকের দিকে আকৃষ্ট হতে শুরু করবে। মন অত্যন্ত চঞ্চল, কিন্তু যদি তাকে শাসন করা যায়, তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে। এই সাধনার প্রথম ধাপ ছিল আত্মবিশ্লেষণ এবং দ্বিতীয় ছিল লক্ষ্য নির্ধারণ। এই দুইটি পদ্ধতি একত্রে আপনার মনকে ভিতর থেকে পুনঃপ্রশিক্ষণ দেয়। এটি আপনাকে একটি নতুন পথ অনুসরণের জন্য শেখায়, যেখানে দিক, উৎসাহ এবং স্পষ্টতা রয়েছে। তাহলে যদি আপনি চান যে আপনার মন আপনার কথা শুনুক, প্রথমে তাকে বলুন আপনি কোথায় যেতে চান, তারপর দেখুন কিভাবে এটি পথ তৈরি করতে শুরু করে। আর এখান থেকেই প্রকৃত আত্মশক্তির যাত্রা শুরু হয়। বন্ধুরা, জানেন কি আমাদের মন সবচেয়ে বেশি অস্থির হয় যখন আমাদের সময়ের কোনো পরিকল্পনা থাকে না, যখন আমরা সব কাজই বারবার পেছিয়ে দেই, যখন দিন রাত শুধু দৌড়ঝাঁপে পরিণত হয় কিন্তু মন শান্তি পায় না। প্রকৃত সমস্যা সময়ের নয়, বরং তার ব্যবস্থাপনার। আর এখান থেকেই শুরু হয় মনকে নিয়ন্ত্রণে রাখার তৃতীয় শক্তিশালী পদ্ধতি, সময় ব্যবস্থাপনা। আজকের পৃথিবীতে ব্যস্ত থাকা একটি ট্রেন্ডে পরিণত হয়েছে, কিন্তু ব্যস্ত থাকা এবং সেই ব্যস্ততার সঠিক ব্যবস্থাপনা করা এক জিনিস নয়। যদি আপনি সারাদিন অনেক কিছু করেন কিন্তু শেষে ক্লান্ত হয়ে পড়েন এবং নিজেকে দোষারোপ করেন, তবে বিশ্বাস করুন আপনি সময়কে নিয়ন্ত্রণ করছেন না, বরং সময় আপনাকে নিয়ন্ত্রণ করছে। আর যখন সময় আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন মন স্বাভাবিকভাবে অস্থির, চিন্তিত এবং ক্লান্ত বোধ করে। আমাদের মস্তিষ্ক তখনই সেরা কাজ করে যখন তা জানে পরবর্তী পদক্ষেপ কী। মনকে দিক, স্পষ্টতা প্রয়োজন এবং তা আসে সঠিক সময় ব্যবস্থাপনা থেকে। যখন আপনি প্রতিটি কাজের জন্য একটি উপযুক্ত সময় নির্ধারণ করেন, তখন আপনার মন শান্ত থাকে, কারণ সে জানে আর কিছুই অযথা নয়। সময় ব্যবস্থাপনা শুধুমাত্র ঘড়ির কাঁটা দেখার নাম নয়, এটি একটি বিজ্ঞান, একটি শিল্প এবং একটি সাধনা। যদি আপনি এটি আয়ত্ত করেন, তবে আপনি শুধুমাত্র আপনার দিনকে নয়, আপনার জীবন, আপনার ভবিষ্যৎ এবং আপনার মনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আধুনিক মনোবিজ্ঞান বলছে যে যখন আমরা আমাদের দিনের পরিকল্পনা করি এবং তা অনুসরণ করি, আমাদের মস্তিষ্ক একটি রাসায়নিক ডোপামিন নিঃসরণ করে, যা আমাদের সন্তুষ্টি এবং শক্তি অনুভব করতে সাহায্য করে। এটি ঠিক সেই রাসায়নিক যা তখন নিঃসরণ হয় যখন আমরা কোনো সফলতা অর্জন করি। অর্থাৎ যদি আপনি প্রতিদিন সকালে আপনার দিনের পরিকল্পনা তৈরি করেন এবং সেগুলোর ওপর চলেন, তবে আপনার মস্তিষ্ক আপনাকে সফল ব্যক্তি অনুভূতি দেয়, যা আত্মবিশ্বাস বাড়ায়, চিন্তা কমিয়ে আনে এবং মনকে শান্ত করে। এখন যদি আমরা ব্রহ্মজ্ঞান সম্পর্কে বলি, তাহলে আমাদের প্রাচীন শাস্ত্রেও সময়কে সবচেয়ে বড় গুরু হিসেবে বিবেচনা করা হয়েছে। বেদে বলা হয়েছে কালহি পরম বলম, অর্থাৎ সময়ই সবচেয়ে শক্তিশালী। যে ব্যক্তি এই শক্তির সঙ্গে চলতে শিখে, তার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব হয় না। গৌতম বুদ্ধও সময়ের গুরুত্ব ভালোভাবে বুঝতেন। তিনি এক জায়গায় বলেছিলেন, যে ব্যক্তি এক মুহূর্তও অনর্থক নষ্ট করে না, সে পূর্ণতা সহকারে জীবনযাপন করে। বুদ্ধের মতে জীবনের প্রকৃত শান্তি তখনই সম্ভব, যখন আমরা প্রতিটি মুহূর্তে সচেতন থাকি, প্রতিটি মুহূর্তকে ব্যবহার করি। তিনি আরও বলেছিলেন, ভবিষ্যতের চিন্তা করো না, অতীতের আফসোসে আবদ্ধ হয় না, বর্তমানের মুহূর্তে বাঁচো, কারণ জীবন্ততা এখানেই রয়েছে। সময় ব্যবস্থাপনা আমাদের বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত থাকার শিল্প শেখায়। যখন আমরা আমাদের কাজগুলো সময়সীমার মধ্যে ভাগ করি, তখন আমরা আমাদের মনকে অপ্রয়োজনীয় চিন্তা এবং উদ্বেগ থেকে বাঁচাতে পারি। এর ফলে মন না তো অতীতের গলিতে বিচরণ করে, না ভবিষ্যতের অনিশ্চয়তায় আটকে থাকে। সে থেমে থাকে, সচেতন হয় এবং নিয়ন্ত্রণে আসে। আধুনিক সময়ে যদি কেউ বলে আমার কাছে সময় নেই, তাহলে আসলে সে বলছে আমার কাছে প্রাধান্য ঠিক করার শিল্প নেই। কারণ সত্যি হলো,
আমাদের সকলের কাছে একটি দিনের ২৪ ঘন্টা রয়েছে। ফারক শুধু এটিতে যে কেউ তা কিভাবে ব্যবহার করে। কেউ ওই সময় থেকে তার স্বপ্নের দুর্গ তৈরি করে, আর কেউ সেই সময়কে পেছানো এবং আলস্যে হারিয়ে ফেলে। আরেকটি মনোবিজ্ঞানের গবেষণায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি তার কাজগুলো সঠিক সময়সীমায় ভাগ করে নেয়, তাহলে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আত্মনিয়ন্ত্রণ ৩৫% পর্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ সময়ের সঠিক পরিকল্পনা শুধুমাত্র কাজে সাহায্য করে না, এটি মনোবল এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। এখন ভাবুন, যদি প্রতিদিন সকালে আপনি শুধু এটা জানেন, আজকের দিন আপনার হাতে রয়েছে এবং আপনাকে এটিকে এমনভাবে অতিবাহিত করতে হবে যে সন্ধ্যায় আপনার মন ক্লান্ত না হয়ে তবে পরিতৃপ্ত হয়ে ঘুমাবে, তাহলে আপনার জীবন কতটা পরিবর্তিত হবে। আপনি নিজে অনুভব করবেন, মন এখন আর অতটা অবাধ নয়, চিন্তার কোলাহল কমে যাচ্ছে এবং একটি গভীর স্পষ্টতা জন্ম নিচ্ছে। সময় ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ এক ধরনের নিজের প্রতি করা সবচেয়ে সুন্দর প্রতিজ্ঞা যে আমি আমার সময়কে মূল্য দেব। বন্ধুরা, আমরা মন নিয়ন্ত্রণের ৩টি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করলাম: ইতিবাচক আত্মসংলাপ, লক্ষ্য নির্ধারণ এবং সময় ব্যবস্থাপনা। এই ৩টি পদ্ধতি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার মনকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন আরও গভীর বিষয় নিয়ে জানতে চান, তাহলে ঈশ্বরের তত্ত্ব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও উৎসাহিত করবে। শীঘ্রই আমরা মন নিয়ন্ত্রণের বাকি ২টি শক্তিশালী উপায় নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন এবং নিজের মনকে জানার চেষ্টা করুন। ধন্যবাদ।